আসসালামু আলাইকুম দর্শক। সম্প্রতি একটা খুব বড় প্রবণতা দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আমেরিকার পেছনে বাংলাদেশের জনগণ লেগে গেছে। এবং এটা খুবই প্রি-প্ল্যান্ড বা একটা প্ল্যান্ড ওয়েতে একটা কিছু হচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে। সম্প্রতি যদি আপনারা সংবাদ মাধ্যমগুলো একটু ঘাটাঘাটি করেন এবং সংবাদ মাধ্যমগুলোতে যদি আপনারা চোখ বুলান তবে দেখতে পাবেন যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে একটা কথা যেমন রিসেন্টলি খুব হাইপে আছে এবং এটা নিয়ে অনেক বেশি কথা চলছে। ঠিক অপর প্রান্তে এখনো আমেরিকা সেন্ট মার্টিন দখল করতে চায় সেটি নিয়ে একটা প্রবণতা আছে। এবং সেন্ট মার্টিনটাকে দখল করার বিষয়ে এই যে ট্রেড চুক্তি, যে ট্রেড মানে যেই বাণিজ্য চুক্তিটি হয়েছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সেটিকে লিংক করে তারপর গিয়ে হচ্ছে আপনার সেন্ট মার্টিনের সাথে এটাকে মেলানো হচ্ছে। সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ আমাদের এই সাউথ এশিয়ান দেশগুলো আমি যদি বলি পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, আমরা যদি এই অঞ্চলের রাজনীতিটা দেখি, এই অঞ্চলের রাজনীতি কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা রাজনীতি। প্রোপাগান্ডার রাজনীতি কিন্তু বলা যেতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি একটু আমাদের এই অঞ্চলের রাজনীতিটা যদি আমরা একটু চোখ বুলাই তবে আমরা দেখব প্রোপাগান্ডা এবং নানা কনস্পিরেসি থিওরিজ এবং এর মানে সবকিছু মিলিয়েই আপনারা যদি আমাদের রাজনীতির কারণে কিন্তু বিমস্টেক, সার্ক এই ধরনের রিজিওনাল যেই গ্রুপগুলো আছে তারা কিন্তু মানে সেই গ্রুপগুলো কিন্তু সাকসেস হতে পারে না। অপর প্রান্তে আপনি যদি দেখেন আসিয়ানের মতো গ্রুপ বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো যেই গ্রুপগুলো আছে তারা কিন্তু খুব বেশি সাকসেস এবং তাদের বাণিজ্য, তাদের ট্যুরিজম সেক্টরে কিন্তু তারা অনেক উন্নতি করে গেছে। আমরা শুধু উন্নতি করতে পারি না, আমাদের মূল কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক যেই সামাজিক যে রাজনৈতিক পরিস্থিতি এবং এইটার জন্য আমরা এক অংশে দায়ী করব আমাদের যারা সাধারণ জনগণ আছি, আমাদের মানসিকতা। এতদিন আমরা দেখেছি আমরা ভারতের পেছনে ছিলাম। আমরা ভারতকে দোষারোপ করেছি। আমরা ভারতের নানা কিছু নিয়ে আমরা দোষারোপ করেছি। ভাই আজকে একটা বাস্তব কথা বলি। আপনাকে যদি আজকে বলা হয়, আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা হয় যে আগামীকালকে থেকে ভারত তার ট্যুরিজম ভিসা ওপেন করে দিচ্ছে। আমি গ্যারান্টি সহকারে লিখে দিতে পারি না হলেও ১.৫ থেকে ২ লক্ষ এবং তারও বেশি পাসপোর্ট কিন্তু জমা পড়বে। আই ডাউট এটা মোর দ্যান ৫ লাখ পাসপোর্ট কিন্তু জমা পড়বে ভারতে ট্যুরিজমের জন্য। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আ আপনার মানে মেডিকেল বা ট্যুরিজম। আপনি আজকে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর আপনি চাইলেই আপনি নেপাল কিংবা চাইলেই কিন্তু আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপস, মরিশাস আপনি এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু আপনি থাইল্যান্ড এই জায়গাগুলো কিন্তু অফেন আপনি চাইলেই কিন্তু যেতে পারবেন না। আপনার পকেটে ৳২০,০০০ আছে, আপনি ৳২০,০০০ দিয়ে চাইলেই কিন্তু ওই দেশগুলোতে যেতে পারবেন না। কারণ আপনার প্লেন ফেয়ার আছে। অথচ আপনি চাইলেই কিন্তু ভারতে যেতে পারছেন। ভারতে যেয়ে কিন্তু আপনি সেই ট্যুরিজমের যে মজাটা আছে, সেটা কিন্তু আপনি ভারত থেকে নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করতে পারছেন। আপনার পকেটে ৳২০,০০০ আছে। আপনি আশেপাশের যে মানে বর্ডারটা ক্রস করলে আপনি দার্জিলিং কিংবা আসাম কিংবা আপনি মানে যেকোনো একটা অ্যাঙ্গেলে আপনি মানে যেকোনো একটা অঞ্চলে আপনি কিন্তু চলে যেতে পারছেন। আপনি গিয়ে ঘুরে টুরে ২-৩ দিন ৪ দিন পরে আপনি চলে আসতে পারছেন। যেটা কিন্তু আপনি অন্য জায়গায় পারবেন না। অতএব আমরা কিন্তু ঠিক সেই ভারতকেই কিন্তু আমরা বলছি, আমরা পচাচ্ছি। কেন পচাচ্ছি? এটা আমার কাছে মনে হয় যে এটা একটা পরিকল্পিত এবং আমার কাছে কেন যেন মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা হাইপ তুলে দেওয়া হয়। কোন একটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মাধ্যমে হয়তোবা এই বিষয়গুলোকে সামনে আনা হয়। যার কারণে সাধারণ জনগণ সেটাকে আপনার সেটাকে একটা বড় করে দেখে এবং তারপর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটা নিয়ে কিন্তু নানান আলোচনা হয়। আপনারা যদি আবার ঠিক সেইভাবেই আপনারা যদি আবার দেখেন যে এখন কিন্তু আমেরিকার পেছনে হয়ে যায় এবং আমরা জানি যে আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে আমি আমার আগের এপিসোডটি আমি যেটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের যেই চুক্তিটি আমেরিকার সাথে হয়েছে সেটি নিয়ে আমি কথা বলেছি। এটা একটা বাস্তব মানে বাস্তবতার প্রেক্ষিতে নিরিখে এটা কিন্তু করা হয়েছে। যার এখন আপনার যেটি এখন বিএনপি সরকারের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপি সরকার কিন্তু এটিকে খুব চেষ্টা করছে এটাকে যেন ব্যালেন্স করা হয় এবং জনগণকে যেন শান্ত রাখা যায়। কিন্তু জনগণ তো নাছোড়বান্দা সেটা কিন্তু তারা এখন এটাকে সেন্ট মার্টিন পর্যন্ত লিংক আপ করেছে। আমি দেখছিলাম বেশ কিছু পোস্ট দেখছিলাম যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বা কিংবা বঙ্গোপসাগরের এই অঞ্চলটাকে ঘিরে
আমরা নানা প্রপাগান্ডার ভিতরে যাচ্ছি। এটা সত্য যে আমেরিকার একটা আগ্রহ, ইন্টারেস্ট কিন্তু বাংলাদেশের উপরে আছে। এটা সত্য। এটা আমি আমার সাক্ষাৎকার আমি 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 সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ২ জন সাবেক কর্মকর্তা যারা হচ্ছে বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা এশিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সঙ্গে আমি আলোচনা করেছি, কথা বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, বোঝার চেষ্টা করেছি যে আসলে আমেরিকার স্বার্থটা এই জায়গায় কোথায়। আমেরিকার এই অঞ্চলের স্বার্থ শুধু একটাই, সেটা হচ্ছে চায়নাকে যেন তারা কাউন্টার দিতে পারে বা চায়নার উত্থানটা যেন এখানে কমাইতে পারে। দ্যাটস ইট। এখন আমার যেই দুর্বলতা আছে, আমার দুর্বলতা আমি কেন ভারত কিংবা আমেরিকা কিংবা আমি যদি বলি রাশিয়া, আমি যদি বলি যে কোনো দেশের উপরে আমরা কেন আমার দুর্বলতা দেখাবো? আমার সরকার যেটি পারছে না সেটি হচ্ছে আমার সরকারের ব্যর্থতা, এবং আমরা জনগণ সেটি আমাদের সরকারের থেকে আদায় করে নিতে পারছি না, সেটি আমাদের ব্যর্থতা। আবার আমরা আমাদের সরকার থেকে যেটি আদায় করতে চাই সেটি কিন্তু আমরা ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাবো। কিন্তু আমরা যে রাস্তা ব্লক করে আন্দোলন করি, এগুলো কিন্তু আসলে আমাদেরকে খুব বেশি কিছু একটা দিবে না বলে আমার ব্যক্তিগত একটা মতামত। তো সরকারের কাছে যদি আমি একটা প্রশ্ন করি যে, আমেরিকার সাথে যেই মানে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা আপনারা তাইলে, সেটা তো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সাথে একটা নন ডিসক্লোজার চুক্তি হয়েছিল, যেটি পাবলিকে আনা যাবে না। তাহলে আমি সরকারের কাছে যেটি জানতে চাই কিংবা আমি সরকারের কাছে যেটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে, ঠিক আছে, আপনি পুরোটা পাবলিশ করতে পারবেন না। ফাইন। এটা একটা নরমস বা এটা একটা নিয়ম বা একটা পলিসি, সবই বুঝলাম। তাহলে অন্তত আপনি এটাকে কিভাবে পাবলিক করা যায়, আপনার পাবলিকের উপর দিয়ে, আপনার পাবলিক যে আপনার উপর ক্ষেপে আছে সেটা নিয়ে আপনারা কবে নেগোসিয়েশন করছেন আমেরিকার সাথে? এবং আমেরিকাকে কবে আপনারা বলতে পারছেন যে, ওকে ফাইন, আমরা আমাদের জনগণের কাছে ক্লিয়ার থাকতে চাই, স্বচ্ছ থাকতে চাই। এটা একটা বড় বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে জানতে হবে, এবং সবথেকে বড় ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে, আমেরিকার আসলে এই চুক্তিটিকে ঘিরে তারা কি আসলে বে অফ বেঙ্গল দখল করতে চায়? তারা কি সেন্ট মার্টিন দখল করতে চায়? এরকম কিছু। ভাই দেখেন, বাস্তব কথা ভাই, এখানে কোনো দখলবাজির কিছু নাই। এখানে কেউ কিছু দখল করতে চায় না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটাকে কখনো চাইলেই দখল করে ফেলতে পারে না। ট্রাম্প প্রশাসনের যদি এতই শক্তি থাকতো বা এতই যদি সে পারতো, তাইলে কিন্তু সে আপনার গ্রিনল্যান্ড দখল করে নিতে পারতো যেকোনো সময়। যে আমি আজকে রাত্রে বললাম আমি গ্রিনল্যান্ড দখল করব, আমি কালকে গ্রিনল্যান্ড দখল করে ফেললাম। না ভাই, এটা এইভাবে হয় না। আমেরিকার আগ্রহ এই অঞ্চলে আরো মনে করেন ৬০, ৭০, ১০০ বছর আগের থেকেই এই অঞ্চলে ছিল, এবং একটা প্ল্যানিং করা হচ্ছিল যে এই অঞ্চলে কিভাবে আমেরিকা চায়নাকে কাউন্টার দিতে পারে, কারণ চায়না তো এই অঞ্চলের কিং। অ্যান্ড বাংলাদেশেরও চায়না ছাড়া কিন্তু উপায় নাই। আমি আবারও বলছি, আমি আমার পরের এপিসোডটিতে কিন্তু আমরা চায়না নিয়ে আলোচনা করব। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সে চায়নাতে গেছে এবং সেখানে তিস্তা নিয়ে একটা বড় আপডেট আছে, ডেভেলপমেন্ট আছে। সেটি নিয়ে আমি আমার পরের এপিসোডে আলোচনা করব। তবে আজকের এপিসোডে হচ্ছে সেন্ট মার্টিন, আমেরিকা এবং বাংলাদেশ। দেখেন, এই ট্রেড, এই বাণিজ্য চুক্তিটিকে ঘিরে সেন্ট মার্টিনের সাথে এই বাণিজ্য চুক্তির কোনো লেনদেন নাই বলে আমি 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 মনে করি অন্তত। কেন মনে করি? তার কারণ, যদি স্ট্রেইট অফ মালাক্কা মানে যেটা হচ্ছে হরমুজ প্রণালীর মতোই একটা মালাক্কা প্রণালী, সো ওই প্রণালীটা হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ আসিয়ান দেশের জন্য, মানে সাউথ ইস্ট দেশগুলোর জন্য। সেই সাউথ ইস্ট দেশগুলোর মধ্যে কারা আছে? থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, মায়ানমার আছে, তারপরে হচ্ছে আপনার ব্রুনাই আছে, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া আছে। মানে এই দেশগুলো যারা আছে, এই দেশগুলো কিন্তু সাউথ ইস্ট এশিয়া মধ্যে পড়ে এবং তারা কিন্তু আসিয়ান মেম্বার। তো ওই যে আসিয়ানের যেই বাণিজ্যগুলো হয় চায়নার সাথে, চায়নার একটা বড় বাজার কিন্তু হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলা, এবং এই স্ট্রেট অফ মালাক্কা দিয়ে কিন্তু একটা বিশাল বড় বাণিজ্য হচ্ছে, এবং সেই বাণিজ্যর যে পয়েন্টটা দিয়ে হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা। আর সেই স্ট্রেট অফ মালাক্কাকে যদি আপনার বন্ধ করে দেয় আমেরিকা সামহাউ সামহাউ, আমি একটা উদাহরণ হিসাবে ধরছি, তাহলে কিন্তু চায়নার জন্য একটা বড় রুট হবে এই বঙ্গোপসাগর, মানে এই আহ, আপনার বে অফ বেঙ্গল। তো এই রুটটি যদি আমেরিকার কন্ট্রোলে থাকে তাহলে আমেরিকার জন্য অনেক বড় ফায়দা হবে, এটা আমেরিকার বিশ্বাস। এবং তার জন্য আমেরিকার দরকার হচ্ছে বাংলাদেশকে। এখন বাংলাদেশের সঙ্গে সে সবকিছু করতে পারে। দেখেন, বাংলাদেশের হয়তো আমি আমি আমার আগের এপিসোডেও বলেছি যে বাংলাদেশের হয়তোবা
শক্তি নাই, বাংলাদেশের হয়তো বা ধরেন গোলা বারুদ নাই, অস্ত্র নাই, কিন্তু বাংলাদেশের জিওপলিটিক্যালি কিন্তু বাংলাদেশ খুবই মানে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, এবং ভূ রাজনৈতিকের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা ডেস্টিনেশন। অতএব এই জায়গাটিকে যদি কোনোভাবে আপনার আমেরিকা তার কন্ট্রোলে নিতে পারে, সেটা হতে পারে ট্রাম্প প্রশাসনের, সেটা হতে পারতো ট্যারিফের মাধ্যমে, যেটা বারবার ধরেন বাংলাদেশের যত ইনকাম হয়, বাংলাদেশে এখনো রেমিটেন্স, বাংলাদেশে এখনো ওই রেডিমেড গার্মেন্টস এর বাইরে এখনো যাইতেই পারে নাই। আমাদের অনেকগুলো সেক্টর আছে আমরা এক্সপোর্ট করতে পারি, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, আমরা এটাকে বুস্ট করতে পারি, আমরা আমাদের ট্যুরিজম সেক্টরকে বুস্ট করতে পারি, আমরা নানাভাবে কিন্তু অনেক কিছুকে আমরা বুস্ট করতে পারি, কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা নজর দিচ্ছি না, বরং আমরা যেটা করছি সেটা হচ্ছে ইম্পোর্টের উপরে আমরা বেশি বিশ্বাস করছি। আমরা আমাদের নিজেদের দেশীয় পণ্যকে আমরা কখনোই আপনার প্রায়োরিটি দিচ্ছি না। আমরা যখনই ধরেন, আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা এবিসিডি কোম্পানির একটা ল্যাপটপ তারা পাবলিশ করছে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমবার তারা হয়তো বা ভালো করবে না। আমরা যখন কিনবো, তাদের কাছে যখন সেই টাকাটা যাবে, তখন কিন্তু তারা সেটাকে আরো ডেভেলপ করবে চাহিদার উপরে বেস করে। এখন আমরা যদি সেই ল্যাপটপটাকে আমরা নাই কিনি, তাহলে কিন্তু তারা আপনার বেটার মানে ফ্যাসিলিটিস আমাদেরকে দিতে পারবে না। আমরা কিনবো, আমাদের চাহিদা বাড়বে, তারা ফ্যাসিলিটিস বাড়াবে, তারা আরো ভালো প্রোডাক্ট আনবে। তো এইভাবে যখন আমরা আমাদের দেশীয় প্রোডাক্টকে প্রমোট করব, তখন কিন্তু সেটা আমরা এক্সপোর্ট কোয়ালিটি যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য আফ্রিকার মতো একটা বড় বাজার আছে, আমাদের আসিয়ান আছে, আমাদের ইউরোপ আছে, অনেক জায়গায় কিন্তু আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। কিন্তু আমরা এক্সপোর্টের উপরে ডিপেন্ড না করে আমরা কিন্তু এখনো ইম্পোর্টের উপরে ডিপেন্ড করছি। এখন এই যে আমরা ইম্পোর্ট, ঠিক আছে, ইম্পোর্টের সাথে সাথে আমাদের এক্সপোর্টের জায়গাটাকেও কিন্তু আরো বাড়াইতে হবে, তাইলে গিয়ে আমরা আমেরিকার সাথে মানে মাথা উঁচু করে কথা বলতে পারবো। কারণ এখন পর্যন্ত আমরা আমেরিকাই হচ্ছে আমাদের সব থেকে বড় এক্সপোর্টের বাজার, আমরা আমেরিকাতেই সব থেকে বেশি এক্সপোর্ট করি। তো সেই দেশটা যদি এখন আমাদেরকে ট্যারিফ দিত, ধরেন 300% আমাদের উপরে ট্যারিফ দিয়ে দিত, তাহলে বাংলাদেশ তখন কি করত? আপনি আমি না খেয়ে মরতাম। মানে পণ্যের দাম আকাশের উপর দিয়ে যদি আরো কিছু থাকতো, সেটার ভাই চলে যেত ওইখানে। তো ওই জায়গাটা থেকে তখন যেটা ভালো মনে করেছে সে সেটা করেছে, মানে অন্তর্বর্তী সরকারের কথা কথা বলছে। এখন যদি এই সরকার যদি পারে সেটাকে বাদ দিয়ে মেজর কোনো কজ দেখিয়ে সেটা যদি বাতিল করতে পারে, তাহলে তো সেটা হইলই। এখন এটার সাথে সেন্ট মার্টিনের কোনো উদ্দেশ্য নেই ভাই। সেন্ট মার্টিন বাংলাদেশের আছে, সেন্ট মার্টিন বাংলাদেশের থাকবে। হ্যাঁ, সেন্ট মার্টিন নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক বা আমি যদি বলি প্রোপাগান্ডা এমন লেভেলের কোনো একটা পয়েন্ট লাগে, এখন সেন্ট মার্টিন দিয়ে এই আমেরিকার চুক্তিটাকে দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটা বড় প্রোপাগান্ডাও কিন্তু হতে পারে। আমি কিন্তু বলছি হতে পারে, আমি বলছি না যে হচ্ছে, আমি বলছি হতে পারে। এখন যদি এই সরকারকে যদি অস্থিতিশীল করা যায়, কিংবা এই সরকারকে যদি দুর্বল দেখানো যায়, তাহলে কি হবে? তাহলে আমার দেশ অস্থিতিশীল হবে। আমার দেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে যারা ফায়দা নিতে চায় তাদের জন্য ফায়দা হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, ধরেন সেন্ট মার্টিনটা এমন একটা দ্বীপ, সেখানে ধরেন কারোর কোনো একটা স্বার্থ থাকতে পারে, আমাদের দেশের কথাই বলছি, স্বার্থ থাকতে পারে। তো এই স্বার্থ যাদের আছে তারা হয়তো বা এটাকে নিয়ে একটা কোনো প্রোপাগান্ডা করতেও পারে। আমি আবারও বলছি সবকিছুই করতে পারে। অতএব আমরা যারা মানে জনগণ আছি, আমাদের উচিত হবে আমরা বাস্তবতাটাকে বুঝি, বাস্তবতাটাকে জানি। আর এই যে চুক্তির মাধ্যমে সেন্ট মার্টিন দখল করে ফেলা, এইটা বা আমি আবার একটা কথা বলি, আমি কিন্তু যেই স্টেট ডিপার্টমেন্টের 2 অফিসারের কথা বলছিলাম, তাদের সঙ্গে সরাসরি যখন আমি কথা বলছি, তাদেরকে প্রশ্ন করেছি যে এই অঞ্চলে কি সেন্ট মার্টিন দখল করা কিংবা আমেরিকার মানে আপনার সৈন্য তাদেরকে কি এখানে ডিপ্লয় করার কোনো পরিকল্পনা আছে কিনা। সরাসরি তারা নাকচ করে দিয়েছে এবং বলেছে যে এই ধরনের কোনো আমাদের পরিকল্পনা নাই। তবে হ্যাঁ, আমাদের সৈন্য যদি আসেও তাহলে আসতে পারে, সেটা হচ্ছে চায়নার জন্য, সেটা বাংলাদেশের জন্য না। তবে আমরা বাংলাদেশের থেকে এই অঞ্চলটা মানে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই, সো দ্যাট এই অঞ্চলে বা এইখানটাতে যেন তারা সেই অ্যাক্সেসটা পায়। এখন বাংলাদেশ কতখানি দিতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়, সেটা নিয়ে সরকার ডিসকাশন করতে পারে। সেই ডিসকাশনটা যদি সরকার করে থাকে বা মানে করছেও যদি, তাহলে আমরা জানতে চাই
যে কতখানি সেই ডিসকাশন হয়েছে, কতখানি সেই আমরা কতখানি এগোতে পেরেছি, আমরা কি আমাদের স্বার্থের কথা কতখানি চিন্তা করছি। সেই জায়গাগুলোকে ধরে যদি আমরা প্রশ্ন করতে পারি, সেটা হইতে পারে একটা, বলতে পারেন, মাইল ফলক। কিন্তু অযথা আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে প্রোপাগান্ডাকেই যখন আমরা ফুয়েল দিব, তখন কিন্তু প্রোপাগান্ডা আরো বাড়বে, সরকার দুর্বল হবে। সরকারকে আমরা যদি যৌক্তিক প্রশ্ন করি, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তো সেটা মনে হয় আমার কাছে আরো বেশি এফেক্টিভ হবে। অতএব আমার কাছে কি মনে হয় সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। এখন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।